সহজ পাঠ গল্প পাঠে আমাদের আজকের পাঠ সন্তোষ কুমার ঘোষের কানাকড়ি। দরজায় বার কয়েক টোকা দিল মন্মথ, তবু খুলল না। নাম ধরে ডাকলো সাবিত্রী। ভেতর থেকে সাবধান গলা সাড়া এলো, কে? আমি। দরজা খুলে গেল। সাবিত্রী বলল, এত দেরি হলো তোমার? আমি তখন থেকে ভয়ে মরি, চুপচাপ তক্তপোষে পা তুলে বসে আছি। জিনিসপত্র কিচ্ছু গোছগাছ হয়নি। কিন্তু গেঞ্জিটা খুলতে খুলতে মন্মথ বলল, কি করি, দুটো টিউশনই ছিল যে, একটু পাখা করবে? খালি গা হাঁটু অবধি কাপড় তুলে মন্মথ 5 মিনিট হাওয়া খেলো, কিন্তু সাবিত্রী তখন কিছু বলল না। বলল অনেক পরে, একেবারে শুতে এসে। আজ দুপুরের কথাটা। বিকেলের দিকে গলির ঠিক মুখটাতে ট্যাক্সির হর্ন বেজেছিল। মিনিট খানেক পরে একজোড়া মশমশ জুতো এসে থেমেছিল ওদের দোরগোড়ায়। তারপর দরজায় টোকা। কাছে পিঠে কেউ নেই। নতুন বাসা, চেনা নেই জানা নেই, ভয়ে কাঠ শরীরের সাবিত্রী। ছিটকিনি তো ছিলই, তার উপরে খিল তুলে দিয়েছিল। ভাগ্যিস সেই মুহূর্তে পাশের ঘরের দরজা খুলে গেল। ফিসফিস সুরে একজন বললে, ওদিকে নয়, এদিকে। চোখের মাথা খেয়েছ। মশমশ জুতো বললে, তাই নাকি? মাইরি ভুল হয়ে যায়। তুমি তৈরি? রেডি? তাহলে স্টেডি গো। মশমশ জুতো মিলিয়ে গেল আস্তে আস্তে। পিছনে খুটখুট, বোধহয় হাই হিল। একটু পরে গলির মুখ থেকে ট্যাক্সি ছেড়ে যাওয়ার আওয়াজ এলো। মনমত শুনল সব। বলল, নতুন জায়গা, তাই সবটাতেই অস্বস্তি হচ্ছে। একটু চেনা জানা হোক, তখন আর এত ভয় পাবে না। প্রথম থেকেই সাবিত্রীর পছন্দ হয়নি। না বাসা না গলি। আলাদা বাসার জন্য মনমথকে পেড়াপেড়ি করেছিল, কিন্তু সে কি এমনি? বাপের বাড়ি বেহালায়, সেখানে তবু মাটির ছোঁয়া ছিল। নারকেল গাছের হাত ধরা ছোট্ট একটু ছাদ ছিল। কিন্তু আহেরি টোলায়, এই গলিতে আছে শুধু পিচ আর পাথর। অবাড়ন্ত শরীর, মেয়েদের বয়সের মতো। এ বাড়িতে বেলা যেন বাড়ে না। সারা রাত ভ্যাপসা গরমের পরে একেবারে শেষ রাতে গলির গ্যাস আলো ক্লান্ত চোখ বোঝে, সে সঙ্গে মানুষও। কিন্তু মিনিট। একটু পরে সদর রাস্তার সারা জাগে। গঙ্গা যাত্রীদের নিয়ে প্রথম ঢং ঢং ট্রাম বেরোলো। চৌবাচ্চার ঝিরঝির শব্দ। জলের কলটা 60 নম্বর আলেকজান্ডার সুতোর একগাছি দাঁতে চেপে আছে। তারপর থেকে সব বাঁধা টাইমে। বাবুরা বাজারে বেরিয়েছেন এখন, তবে 7:30। কুচো চিংড়ি আর পুঁই শাকে থলে ভর্তি করে ফিরছেন 8টা। কলতলায় মগ হাতে ঠেলাঠেলি, নাচুই পানি স্নান 8:30। নম নম খাওয়া 9টা। রেকাব থেকে তুলে নেওয়া মিঠে 1 খিলি পান, রাস্তার দড়ি থেকে ধরানো আয়েসে একটা কাঁচি। সারাদিনের বরাদ্দ ছুটির মধ্যে একটি 9:30। দৌড় দৌড় দৌড়। তারপর থেকে গলিটা যেন ঝিমোতে শুরু করে। কোনো সাড়া নেই। কচ্ছিত একটি কাকের কাকা, কচ্ছিত সারা দুপুর রোদে টোটো হয়রান ফিরিওয়ালা এ গলিতে খদ্দের না হোক ছায়া খোঁজে। সারা জাগে শুধু একবার, সেই শেষবেলায় গলির মোড়ে ট্যাক্সির হর্নে। পাশের ঘরের দরজায় 3টে টোকার ইশারা। মশমশ জুতোর পিছে পিছে মিলিয়ে যায় হাই হিল। আলাপ হতে হতে 6 দিন কাটল। জানলায় আয়না রেখে সাবিত্রী কপালে বড় করে সিঁদুরের টিপ পড়ছিল। ছায়া দেখে ফিরে তাকালো, বলল, আসুন। আপনি তো ও ঘরে থাকেন। চৌকাঠের উপর ইতস্তত 2টি পা। সাবিত্রী 2টি উঁচু গোড়ালি পলকে দেখে নিল। জুতো পায়ে ঢুকবো না ভাই, বেরোচ্ছি। 2 দিন থেকেই দেখছি আপনারা নতুন এসেছেন, তা ফুরসতই পাই না এসে যে পরিচয় করব। দরজা সবসময় তো বন্ধই দেখি, আজ খোলা দেখে এলুম। আসুন আসুন, ভেতরে আসুন। সাবিত্রী আবার বলল, জুতো খোলার দরকার নেই, উনি তো দুবেলাই ঢুকছেন। তক্তপোষে বসে মেয়েটি বলল, বাহ, দিব্যি তো গুছিয়ে নিয়েছেন। 2জনের সংসার? 2জনের না। সাবিত্রী কুণ্ঠিত হেসে বলল, 3 জন। ও মা, তাই তো? খুকি তো
খুকিয়ে তো দেখতেই পাইনি, কেমন চুপচাপ ঘুমোচ্ছে। কার মতো হয়েছে, বাপের মতো? কি জানি। সাহস পেয়ে সাবিত্রী বলল, আপনারা কজন দিদি? হেসে লুটিয়ে পড়ার ভঙ্গি দেখে মেয়েটি বলল, দিদি আবার কি, মল্লিকা। আমাকে মল্লিকাদি বলে ডাকবেন। বয়সে তো আমি বড়ই হব আপনার চেয়ে মনে হচ্ছে। মল্লিকাদি, সাবিত্রী উচ্চারণ করল। আপনারা কজন, 3 জন না 4 জন? 1 জন ভাই। মল্লিকা বলল, এক এবং অদ্বিতীয়। 2 জন হতে পারলাম কই যে 3 জন হব? ওমা, আপনার বিয়ে হয়নি? করেননি কেন? করিনি কি আর সাধ করে? হলো না, মল্লিকা উদাসীন ভঙ্গিতে বলল। কিন্তু আমি আর বেশিক্ষণ বসবো না ভাই, বেরোতে হবে। শ্যামের বাঁশি বাজলো বলে। শ্যামের বাঁশি? একটু অবাক তাকিয়ে সাবিত্রী বলল, ও, ট্যাক্সির কথা বলছেন। আপনি বুঝি খুব ট্যাক্সি চড়েন? তা চড়ি। মল্লিকা বলল, আপনি চড়েন না? আমি? বলতে গিয়ে চোখ দুটো যেন নিভে গেল সাবিত্রীর। আমি? আপনিও যেমন মল্লিকাদি, গরিবের ঘরের মেয়ে, পড়েছি গরিবের হাতে। আমি ট্যাক্সি চড়েছি মোটে 2 বার। একবার সেই বিয়ের সময়, আরেকবার এবারে মিনু হতে হাসপাতালে যেতে। সাবিত্রী ইঙ্গিতে ওর মেয়েকে দেখিয়ে দিলে। নিজের কথাটা বলেই সাবিত্রী কৌতূহল সামলাতে পারল না। বলল, আপনাকে নিতে রোজ রোজ কে আসেন মল্লিকাদি? ওই যে মশমশ জুতো, কোট প্যান্ট। ও মা, তাও দেখেছ? মল্লিকা অল্প হেসে বলল, ও হলো আমার এক মামাতো ভাই। আমার হাটের ব্যামো কি না, তাই রোজ হাওয়া খাওয়াতে নিয়ে যায়। পরদিন দুপুরে খাওয়া দাওয়া সারা হলে সাবিত্রী নিজেই গেল মল্লিকার ঘরে। মল্লিকা বিছানায় শুয়ে কি একটা বই পড়ছিল। এসো ভাই, কাজকর্ম চুকলো। ঢুকবে কি? সাবিত্রীর পা সরছিল না। ছোট্ট কিন্তু এমন সাজানো গোছানো ঘর তার কখনো চোখে পড়েনি। ঝকঝকে পালিশ, খাটের উপর ধপধপে বিছানা, ফুলতোলা বালিশের ওয়ার, ড্রেসিং আয়না, টিপয়, গ্রামোফোন একটা, আলমারিতে কাঁচের চিনেমাটির খেলনা, কত রকম। এগুলো? সাবিত্রী জিজ্ঞাসা করল। এগুলো পুতুল। মল্লিকা বলল, আমি খেলি যে। আমার কি পুতুল খেলার বয়স গিয়েছে ভাই? খাটের একপাশে সাবিত্রী বসলো সন্তর্পণে। নোংরা কাপড়, কি জানি। মল্লিকার হাতের বইটা দেখিয়ে বলল, কি পড়ছেন? পৃষ্ঠা মুড়ে রেখে মল্লিকা বলল, গল্পের বই। কাল সিনেমায় যে বইটা দেখতে গেছিল সেইটাই লিখেছে। ভারী চমৎকার। তোমাকে কি বলবো ভাই, কাল 2 জায়গায় আমার চোখে জল এসেছিল। কাল সিনেমায় গিয়েছিলেন বুঝি? যেতে হয়েছিল, সাধ করে কি আর গিয়েছি? আমার সারা বিকেল মাথা ধরে আছে, তবু ছাড়লো না। কে ছাড়লো না দিদি? আবার দিদি বলবি? মল্লিকা দি। ছাড়লো না আমার জেঠতুতো ভাই। আপনার জেঠতুতো ভাই? মল্লিকা দি আপনার ছোট? আঙুলের বয়সের হিসেব করে মল্লিকা বলল, অনেক ছোট, প্রায় 2 বছর হবে। কেন, তুমি দেখোনি? ওই যে রোজ গাড়ি করে নিয়ে বিকেলে আসে। ও আবার সিনেমায় কাজ করে কি না, ডিরেক্টর। সাবিত্রী তখন কিছু বলল না, বলল অনেক পরেই মন্মথকে, গরম ভাতের থালায় হাওয়া দিতে দিতে, না জেনে শুনে আমাকে কি একটা বাসায় এনে তুলেছ শুনি। খাওয়া বন্ধ করে মন্মথ সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। ফিসফিস করে সাবিত্রী বলল, তোমাকে সেদিন বলিনি ওপাশের ঘরে থাকে একটা নষ্ট চরিত্রের মেয়ে মানুষ? আমি এখানে থাকবো কি করে বলো তো? তুমি তো বেরিয়ে যাও সারাদিনের মতো। একটু থেমে বলল, সেদিন বলেছিল মামাতো দাদা, আজ বলছে জেঠতুতো ভাই। মামাতো ভাইরা রাতারাতি জেঠতুতো ভাই হলে আসল সম্পর্কটা কি হয় মুখ্য হলেও সেটুকু বুঝতে পারি। মন্মথ ফের মুখে গ্রাস তুলতে লাগলো। বললো, তুমি বেশি মেশামেশি করো না, নিজে ঠিক থাকলেই হলো। তোমাকে চিনি তো, খারাপ কিছু তোমার কাছে ঘেঁচতে পারবে না। ওর চরিত্র তেজের উপর স্বামীর অটুট শ্রদ্ধা আছে জেনে সাবিত্রীর বুক ভরে গেল। দুপুরে মন্মথ অফিসে বেরোচ্ছে। সাবিত্রী বলল, আজ কিন্তু বাসার খোঁজ আনা চাই। মন্মথ বলল, আচ্ছা। ফিরতে ফিরতে মন্মথর
রাত 8টা বেজে গেল। দরজায় ছিটকিনি খুলে দিয়েই সাবিত্রী জিজ্ঞাসা করলো, খোঁজ পেলে? কিসের? বাসার। জামা খুলে মনমতো হুকে টাঙিয়ে রাখলো, জবাব দিল না। ভাত বেড়ে দিয়ে সাবিত্রী বলল, কাল যদি নতুন বাসার খোঁজ না করো তবে আমি মাথা খুঁড়ে কুরুক্ষেত্র করব বলে রাখলাম। বিরক্ত গলায় মনমতো বলল, বাসার খোঁজ পাওয়া কি অত সহজ নাকি? তাই বলে খুঁজবে না তুমি? ডালের বাটিতে শুরুত চুমুক দিয়ে মনমতো বলল, খুঁজবো। অত ব্যস্ত হলে কি চলে? হাতাটা ঠং করে মেঝেয় ফেলে দিয়ে সাবিত্রী তিক্ত গলায় বলল, আমাকে একটা বেশ্যাবাড়িতে এনে তোলার সময় মনে ছিল না? মনমথর খাওয়া বন্ধ হয়ে গেল। বলল, তোমাকে বেশ্যাবাড়িতে এনে তুলেছি আমি? সাবিত্রীর চোখ দুটো তখনও জ্বলছে। রুদ্রস্বরে বলল, বেশ্যাবাড়ি ছাড়া কি? দিনরাত রং মাখে সাজে ও কি জাতের মেয়ে মানুষ আমার জানতে বাকি নেই। তুমি যদি বন্দোবস্ত না করো আমিই করব। কালই বেহালায় চলে যাব। ভাতের থালায় জল ঢেলে দিয়ে মনমতো বলল, তাই যাও। তবু যদি সেখানে কি সুখ আমার জানতে বাকি থাকতো। বাপ নেই, মা ছেলে বউয়ের কাছে চোর হয়ে আছে। ভাইয়ের ছেলের কাঁথা বদলানো থেকে ভাজের কাপড় কাচা অবধি সব কাজ করতে হয়নি সেখানে। দুবেলা হেসেল ঠেলা আর ঠেস দেওয়া কথা শোনা। দুখানা শোবার ঘর পর্যন্ত নেই। শনিবার আমি যেতাম, শুতে দিত চিলে কটিতে। বুড়িমা বারান্দায় ঠান্ডায় শুয়ে শুয়ে কাঁচত। তখন তুমি কেঁদে কেঁদে ইনিয়ে বিনিয়ে বলনি আমাকে আলাদা বাসা করতে? বলনি এখান থেকে যেমন করে হোক আমাকে নিয়ে চলো, তোমার সঙ্গে না হয় গাছতলাতে থাকবো, সেও সুখ। ও কথাগুলো কি থিয়েটারে শিখে এসে মুখস্থ বলেছিলে? একটা মাদুর নিয়ে সাবিত্রী আলাদা শুতে যাচ্ছিল। মনমতো বলল, খাবে না তুমি? উপুড় হয়ে শুয়ে বালিশে মুখ ঢেকে সাবিত্রী চাপা কান্না ভাঙা গলায় বলল, আজ আমাকে বাপের বাড়ির খোঁটা দিলে তুমি, আমি জলটুকুও ছোব না। ছোবে না? না, তবে থাক। একটা বালিশে নিয়ে মনমতো বাইরের রক্ষে শুতে গেল। পরদিন ঘুম ভেঙে দেখলো সারা গা ব্যথা ব্যথা। ঘরে এসে আয়নায় দেখলো চোখ দুটি লাল লাল। সাবিত্রী ইতিমধ্যে স্নান সারা হয়ে গিয়েছিল। এক পেয়ালা চা এনে মনমতোর সম্মুখে রেখে চলে যাচ্ছিল। মনমতো ডাকলো, শোনো। ভিজে চুল খোলা, তখনও সিঁদুর পরেনি। সাবিত্রীর কপাল প্রাক সকাল আকাশের মতো স্নিগ্ধ নিষ্প্রভ শুভ্র। বালিশে মুখ লুকিয়ে সারা রাত কাঁদা চোখ দুটিতে করুণ ক্লান্তি। মনমতো অনেকক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল, কোনো কথা বলতে পারল না। সাবিত্রী মাটির দিকে অপলক চেয়ে আছে। মনমতো অনেকক্ষণ পরে ডাকলো, সাবিত্রী। সাবিত্রী চোখ তুলে তাকালো। পাতা দুটি কেঁপে উঠল একবার, একটু ভিজল, ছোট দুটি থরথর হলো। উঠে গিয়ে মনমতোর সামনে দাঁড়ালো সাবিত্রীর। একখানা হাত কাঁধের উপর রাখলো। সরে যেতে চাইল সাবিত্রী, হাতখানা সরিয়ে নিতে চাইল, কিন্তু সরতে গিয়েও সরতে পারল না। আরও বেশি করে ধরা পড়ল। ঢল নামা মুখ ডুবিয়ে দিল মনমথোর বুকে। পরক্ষণে হাসি কান্না মুখখানা তুলে বলল, এ কি, তোমার গায়ে তো গরম। মনমতো সামান্য হাসল। সাবিত্রী বলল, কাল আবার রাগ করে বাইরে শোয়া হয়েছিল, আজ অফিস যেতে হবে না? অফিস যেতে পাবে না তুমি। মনমতো বলল, ও কিছুই না, অফিস যেতেই হবে। তুমি বাসা বাসা করে পাগল হয়ে আছো, তাই তোমাকে বলিনি। আমাদের অফিসে ছাঁটাই হচ্ছে, এ সময় সবাই ভয়ে ভয়ে আছি, গড় হাজির হলে গোলমাল হতে পারে। বিদ্যুৎস্পৃষ্টের মতো সরে গেল সাবিত্রী। সশঙ্ক স্বরে বলল, তোমারও চাকরি যাবে নাকি? যেতে তো পারেই, আমদানি রপ্তানির উপর আমাদের অফিস। মাল আসছে না নিয়মিত বিদেশ থেকে, পাকিস্তানেও চালান হচ্ছে না। একটু চুপ করে থেকে মনমতো আবার বলল, দুদিন একটু চুপ করে থাকো, চাকরির ব্যাপারটার একটা নিষ্পত্তি হয়ে যাক। এর মধ্যে আর নতুন বাসার হাঙ্গামা করে কাজ নেই। একটু নিচু গাঢ় গলায় মনমতো বলল, আমরা গরিব হতে পারি, কিন্তু ভেতরটা আমাদের খাঁটি। নিজেদের নিজেরা সন্দেহ করে যেন ছোট না করি। আমাকে তুমি চেনো, আমিও জানি তুমি কি। আমাদের দুজনের কাছে দুজনের দাম থাকলেই হলো। বাজারের থলি হাতে মনমতো বেরিয়ে যাচ্ছিল। সাবিত্রী ডাকলো, এই শোনো। মনমতো ফিরে তাকালো। সাবিত্রী বলল, গেঞ্জিটা ছিঁড়ে দিয়ে যাও, ওটা পরে আর বাইরে যেও না, লোকে বলবে কি। সিঁদুরে চোখের জল বুকের কাছটাতে মাখামাখি। মনমতো একটু হেসে গেঞ্জিটা খুলে দিল। একটু পরেই মল্লিকা এসে দাঁড়ালো দরজায়। মিটিমিটি হেসে বলল, কাল রাত্রির বুঝি কর্তাগিন্নিতে ঝগড়া হয়েছিল?
সাবিত্রী লজ্জিত গলায় বলল, তুই না তো। ইস, আবার লোকানো হচ্ছে। আপনি কি করে জানলেন? হাত গুনতি জানি যে ঘরে খড়ি পেতেছিলাম। না ভাই, খড়ি নয়, আড়ি। কাল আড়ি পেতেছিলাম তোমাদের দরজায়। সাবিত্রী তবু বিশ্বাস করছে না দেখে মল্লিকা বলল, কাল তোমার কর্তাকে রকি ঘুমোতে দেখলাম কিনা তাই। শেষ শোতে থিয়েটারে দেখছি কাল। ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। দেখছো না চোখ দুটো ফোলা ফোলা, ভালো ঘুম হয়নি কিনা তাই। একটু থেমে মল্লিকা বলল, কাল তোমরাও তো ঘুমাওনি। চোর এলে কিন্তু মুশকিলে পড়তে ভাই। বলে মল্লিকা হাসলো, কিন্তু সাবিত্রী হাসলো না। সেই লজ্জাটুকু ঢাকতেই মল্লিকাকে একটু বেশি করে হাসতে হলো। এড়াতে চাইলেও সবসময় এড়ানো যায় না। এক বাসায় থাকতে গেলে 2-4 বার মুখোমুখি হতেই হয়। মিষ্টি হেসে মিষ্টি হাসির শোধও নিতে হয়। বিশেষ মল্লিকা যেদিন এক বাটি মাংস নিয়ে রান্নাঘরের সম্মুখে এসে দাঁড়ালো, সেদিন আর সাবিত্রী না বলতে পারল না। একটুখানি চেখে বলল, চমৎকার হয়েছে মল্লিকাদি। মল্লিকাদি বলল, বুনো পাখি। শশাঙ্করা বাইরে গিয়েছিল, শিকার করে এনেছে। ভারী চমৎকার স্বাদ না? শশাঙ্কই যে মল্লিকার সেই জেঠতো কিংবা মামাতো ভাই, সাবিত্রী জানত। চুপ করে রইল, কিন্তু কিছু বলল না। মল্লিকা জিজ্ঞেস করলো, তুমি আজ কি রাঁধলে ভাই? কি মাছ দেখি? সেদিন বাজার থেকে মাছ আসেনি, কিন্তু মাথা কাটা গেলেও সাবিত্রী সে কথা স্বীকার করতে পারবে না। বলল, দেরিতে বাজারে এসছে। এবেলা বেশি কিছু হয়নি মল্লিকাদি, অল্প 4টি খেয়েই অফিসে গেছেন। ও বেলার জন্য রেখে দিয়েছি বাঁধাকপি আর মাছের মুড়ো। চলে যেতে যেতে মল্লিকা বলল, ও বেলা আমার এক বাটি চাই কিন্তু। মুহূর্তে ছাই হয়ে গেল সাবিত্রীর মুখ। তখন থেকে কেবলই প্রার্থনা করেছে, হে ঠাকুর, আজ যেন উনি একটু তাড়াতাড়ি অফিস থেকে ফেরেন। কিন্তু মনমতো ফিরল 7টা বাজিয়ে। ঘরে ঢুকেই মনমতো জামাটা ছাড়তে পারছিল। সাবিত্রীর সামনে এসে দাঁড়িয়ে বলল, খুলো না, তোমাকে এখনই বাজারে যেতে হবে। বিস্মিত বিরক্ত গলায় মনমতো বলল, কেন? দরজাটা ভিজিয়ে দিয়ে এসে সাবিত্রী বলল, সন্তর্পণ গলায় বলল, একটা বাঁধাকপি আনবে আর একটা মাছের মুড়ো। মনমতো বিদ্রুপ করে বলল, হঠাৎ তো শখ যে, এত খাবারের স্বাদ পোয়াতি হলে নাকি আবার? সাবিত্রী বলল, চুপ চুপ, আস্তে। স্বাদ নয় গো, মান। আমার মান বাঁচাতে পারো একমাত্র তুমি। তারপর সাবিত্রী ফিসফিস করে সব কথা বলল। শুনে কঠিন হয়ে গেল মনমথুর মুখ। কি ফ্যাসাদ বাঁধিয়ে আছো বলো তো? মাসের শেষ, হাতে পয়সা নেই, শেষ রেশনটা বাদ দেবো কিনা ভাবছি। তার উপর এসব কি পাগলামো? তোমাকে বারবার বলিনি আমরা দুজনকে নিয়ে দুজন কারোর কাছে ছোট হব না? তাই বলে ছোট কাজও করব না কখনো? কেন কেন তুমি পাল্লা দিতে চাও অন্যের সঙ্গে? মনমোহর হাত দুখানে চেপে ধরল সাবিত্রী। ধরা গলায় বলল, আর করব না, কিন্তু কিন্তু আজকের মতো আমাকে বাঁচাতেই হবে। না হয় কোনো হোটেল থেকে এক বাটি কিনে এনে নিয়ে এসো, কম খরচ হবে। হাত ছাড়িয়ে মনমতো তীক্ষ্ণ স্বরে বলল, পাগলামি করো না। আমি এখন যাই হোটেলে খোঁজ নিয়ে গিয়ে কোথায় বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো রাঁধা হয়েছে। শেষ পর্যন্ত মনমতো কিন্তু টিফিন ক্যারিয়ারে একটি বাটিতে বাঁধাকপির ঘণ্ট জোগাড় করে আনলেও অনেক রাতে শোতে এসে সাবিত্রী বলল, হোটেলের রান্না মল্লিকাদি কিছু টের পায়নি, কিন্তু খুব সুখ্যাতি করছিল। সেদিন দুপুর থেকেই মল্লিকার ঘর সাজানোর ঘটা দেখে সাবিত্রী অবাক হয়ে গেল। যেখানে যত ঝুল ছিল সব সাফ করছে মল্লিকা, বালতি বালতি জল ঢেলে মেঝে মুখ ধুচ্ছে। খাটটা ছিল ঘরের মাঝখানে, সেটাকে টেনে এনেছে এক কোণে, ঘষে ঘষে পরিষ্কার করছে কাঁচের আয়না, ফুলদানিতে টাটকা তাজা ফুল, জাজিমের উপর ধপধপে চাদর। কলতলায় অনেকক্ষণ ধরে গায়ে মুখে মাথায় সাবান মেখেছে মল্লিকা। বারান্দায় সাবিত্রীর সঙ্গে দেখা। সাবিত্রী সারাক্ষণ উঁকি দিয়ে দিয়ে দেখেছে মল্লিকার কাজ। বলল, আজ যে এত ঘটা মল্লিকাদি? মল্লিকা মুচকি হাসলো, বলল, জানো না, আজ যে আমাকে দেখতে আসবে ভাই, তা কেউ তো নয়, কেউ তো নেই, নিজেই করছি সব। সাবিত্রী বলল, ঠাট্টা। কেন, আমাকে বুঝি দেখতে আসতে পারে না? আমার বিয়ের বয়স কি একেবারেই গিয়েছে ভাই? দেখো তো কেমন টান টান চামড়া, ধবধবে রং। মল্লিকার সামনে 2 হাতখানি প্রসারিত করে ধরল। অপ্রতিভ সাবিত্রী বলল, তা কেন, সত্যি করে বলুন না মল্লিকাদি, কে আসবে আজ? আমার কজন বন্ধু নিমন্ত্রণ করেছে আজ, এখনই এসে পড়বে ওরা। তারপর কতক্ষণ ধরে যে মল্লিকা আয়নার সম্মুখে বসে বসে প্রসাধন করলো, সাবান দেওয়া চুল ফুপিয়ে ফাঁপিয়ে
দিল খোপা বাঁধার এক নিপুণ কৌশলে। একটু রং, একটু পাউডার ক্রিম মিশিয়ে তৈরি করলো অপরূপ ত্বক প্রলেপ। ভ্রু রেখাকে দীর্ঘায়িত করলো তুলিকায়। হারমোনিয়ামের নিখুঁত সাজানো রিডের মতো দাঁতের পাটি বার করে যখন হাসলো, সাবিত্রী মুগ্ধ হয়ে গেল। একটু পরে বলল, আপনার বন্ধুরা এসে পড়বেন, আমি এখন যাই মল্লিকাদি। মল্লিকাদি বলল, আহা বসো না। তখনও ঘর সাজানো একটু বাকি ছিল। মল্লিকা এটা ওটার এখানে সেখানে সরাতে লাগলো। টুলের উপর বসেই মেয়েকে দুধ দিতে দিতে সাবিত্রী দেখতে লাগলো নির্নিমেষে। ঠিক সেই সময়ে বারান্দায় মশমশ জুতোর শব্দ শোনা গেল। আজ একসঙ্গে অনেক জোড়া। পালাবে কি, দরজা তো মোটে একটা। মাথার কাপড় সামলাতে গিয়ে গায়ের কাপড় আলগা হয়ে পড়ল। পায়ের দিকে তাকাতে গিয়ে নজর পড়ল গোড়ালির উপরেও খানিকটা জায়গা উপযুক্ত প্রচ্ছদ নেই। খুকিকে একরকম জোর করেই দুধ ছাড়ালো সাবিত্রী। মেঝেই শুইয়ে দিয়ে ব্লাউজের বোতামগুলো পটপট করে বন্ধ করলো কোনোক্রমে। খুকিকে কোলে নিয়ে দৌড়াতে যাবে, চৌকাঠের উপর দাঁড়িয়েছে শশাঙ্ক একেবারে মুখোমুখি। না জানি আজ একটা গোটা আতরের শিশি, ফিনফিনে পাঞ্জাবি আর রুমালে শশাঙ্ক উজাড় করে নিয়ে এসেছে। গন্ধে সাবিত্রীর গা বমি বমি অনুভূতি হলো। চৌকাঠ ছেড়ে একটু সরে পড়ল, দাঁড়ালো শশাঙ্ক। সেই ফাঁকটুকু দিয়ে বেরিয়ে আসতে গিয়েও সাবিত্রীর মনে হলো ছোঁয়াছুঁই হয়ে গেল বুঝি। অসম্বৃত গিলে আস্তিন আদ্যির জামাটা বুঝি সেটাই রইল আঁচলে। হিরে ঠিকরানো আঙুলের স্বর বিঁধে রইল পিঠে, ঠিক যেখানটায় ব্লাউজটা ফেঁসে গিয়েছে। তাছাড়া ঘরে এসেও সাবিত্রী ভুলতে পারল না শশাঙ্কর চাউনি। কি আতুর আচ্ছন্ন চোখে চেয়েছিল লোকটা। পাতের পাশে বসে থাকা বেড়ালটা যে আগ্রহে বাটির গা চেটে চেটে খায়, চুষে চুষে খায় মাছের কাঁটা, তেমনি সাবিত্রী সারা শরীর ভয়ে শিহরণ অনুভব করল। শনিবার মনমতো সেদিন একটু তাড়াতাড়ি ফিরল। ঘরে পা দিয়েই একরকম চেঁচিয়ে উঠল, কি হচ্ছে ও ঘরে? সাবিত্রী বলল, একটু আস্তে কথা বলতে পারো না? গান, মল্লিকাদি গান গাইছে, ও ঘরে আজ কত লোক এসেছে জানো? ঘৃণায় কুঞ্চিত হয়ে গেল মনমতোর মুখ। জানলা দরজা সশব্দে বন্ধ করে দিতে বলল, ছি ছি ছি, ওরা বড় বাড়াবাড়ি শুরু করলো দেখছি। খানিকক্ষণ কান পেতে থেকে সাবিত্রী বলল, ঘুঙুরেরও বাজছে দেখছো? মনমতো তখন ভেন্টিলেটরের দুটোকেও বন্ধ করে দেবে কিনা ভাবছে, বলল, ওসব শুনে কাজ নেই। একবার গান থামে, সাবিত্রী বলে, ওই বুঝি ওদের আসর ভাঙল। কিন্তু ভাঙে না। একটা শেষ হতেই এক পশলা হাততালির তারিফ শোনা যায়। পরক্ষণে হারমোনিয়ামটায় নতুন সুর কোঁকিয়ে ওঠে। মনমতো বলল, কি কেলেঙ্কারি! এই তবে পেশা তোমার মল্লিকাদির, এতদিনে পরিষ্কার বোঝা গেল। ছি ছি, পেটে খাবারের জন্য ছোট কাজই না করে মানুষ কত। বলতে বলতে মনমথোর মুখ উদ্ভাসিত হয়ে উঠল। আমাদের কিন্তু গর্ব আছে সাবিত্রী। উপোস করে শরীর শুকিয়ে মরলেও ভেতরের মানুষটাকে নিচু করিনি। কালই বাড়িওয়ালাকে বলে দেব আমি, একটা বিহিত করতে হবে। সাবিত্রী ভেবেছিল মল্লিকা পরদিন মুখ দেখাতে পারবে না ওর কাছে। আশ্চর্য, পরদিনই কলতলায় মল্লিকাই সেধে কথা বলল। এমন বেহায়া মেয়ে! বলল, কাল কেমন গান শুনলে ভাই? সাবিত্রী কোনো জবাব দিল না। মল্লিকা বলল, উফ, কি ধকল গেছে কাল, থামতেই চায় না। একটা শেষ হতে আরেকটাই ফরমাস শুরু হয়ে যায়। সাবিত্রী বাঁকা গলায় বলল, কাল যারা দেখতে এসেছিল তাদের আপনাকে পছন্দ হয়েছে মল্লিকাদি? কুলকুচির জল সশব্দে দূরে ছিটিয়ে সশব্দে হেসে উঠল মল্লিকা। ও মা, তুমি এখনো ঠাট্টার কথাটা মনে রেখেছ? আমাকে দেখতে আসেনি, শীঘ্রই আমরা একটা গীতিনাট্য অভিনয় করব কি না? কাল আমার ঘরে তার মহড়া হলো। আসছে পূর্ণিমায় শো, নাট্যপীঠ থিয়েটারেও ভাড়া নেওয়া হয়েছে জানো? সাবিত্রী নীরবে কাপড় কাচতে লাগলো। মল্লিকা হঠাৎ কাছে ঘেঁষে এলো। সাবিত্রীর কানের কাছে মুখ নামিয়ে বলল, তুমি কিন্তু একটু সাবধানে থেকো ভাই। কাল শশাঙ্ক তোমাকে একেবারে স্পষ্ট সামনাসামনি দেখেছে। কি বলবো, ওর মাথা ঘুরে গেছে একেবারে। ওরা এবারে যে ফিল্মটা তুলছে তাতে নাকি ছোট্ট একটি মায়ের পার্ট আছে। খুকিকে তুমি দুধ দিচ্ছিলে না, ঠিক অমনি একটা পোজ ওদের চাই। সাহস পেয়ে আরও কত কি বলবে বা বলতো মল্লিকার ঠিক নেই, কিন্তু ঠিক সেই সময় সাবিত্রী দুমদাম পা ফেলে উঠে গেল। মুখ ফিরিয়ে বলে গেল, তুমি মরো মল্লিকাদি। রবিবার
বাড়িওয়ালির কাছে যায় যায় করে মনমতো আলসেমি করে সারাদিন বাসায় কাটিয়ে দিল। সোমবার অফিস ফেরত যাবার কথা ছিল। সেদিন বেলা 3টের সময় শটান চলে এলো বাড়ি। কোনো দিকে নাচিয়ে সোজা ঘরে গিয়ে তক্তপোষে শুয়ে পড়ল। মেঝেয় আঁচল পেতে শুয়েছিল সাবিত্রী। ধর্মর করে উঠে বসলো, বলল, এ কি, এত শীঘ্রই ফিরলে আজ? তাহলে আজ সিনেমায় নিয়ে যেতে হবে কিন্তু। কঠিন চোখে তাকালো মনমতো, বলল, হ্যাঁ সেটাই বাকি আছে, সিনেমার দেখারই আমাদের এখন সময়। ভয় পেয়ে আরও কাছে ঘেঁষে এলো সাবিত্রী। মনমথোর কপালে উদ্বিগ্ন করতল রাখল। ভিজে হাত গরম ঠেকলো, কিন্তু নিশ্চিত বোঝা গেল না। তখন গলা কাত করে রাখলো মনমথোর কপালে। বলল, জ্বর হয়নি তো? ফাঁস ফিরে সরে এলো মনমথো। বিষণ্ণ ঠান্ডা কণ্ঠে বলল, জবাব আমার কপালে লেখা নেই সাবিত্রী, জামার বুক পকেটে আছে, উঠে গিয়ে দেখো। অফিসের ছাপমারা লিফাফা দেখে সাবিত্রীর মুখ শুকিয়ে গেল। খাম না খুললেই বলল, এ কি, ছাঁটাই? মনমথো এই প্রশ্নের জবাব দিল কনুই দিয়ে চোখ ঢেকে। মল্লিকা উকি দিয়ে বলল, ও মা, খুকিকে এখনো ভাত দিয়েছ এখনই? ভাই, বয়স কত ওর? দাঁত উঠেছে? সাবিত্রী তাড়াতাড়ি বলল, উঠেছে দিদি, উপর নিচে মিলিয়ে 6টা। ভীষণ পেটের অসুখ যে ওর, তাই ভাবছি আজ দুধ দিয়ে কাজ নেই। মল্লিকা মুখ টিপে হাসল। কলকাতার দুধ তো সিকিটাই জল মেশানো, পাথর ভর্তি। চালের চেয়ে সেটা পেটের পক্ষে ভালোই হতো সাবিত্রী। মুখ টেপার রকম দেখে সাবিত্রীর সারা শরীর জ্বলে গেল। মনে মনে বলল, বেশ্যা হারামজাদি। সন্ধ্যার পর নিজেই একটা দরখাস্তর মুসাবিদ করছিল মনমথো। আপন মনেই হাসছিল। সাবিত্রী পাশে এসে বসল। মৃদু গলায় জিজ্ঞাসা করলো, হাসছো যে? আজ কোথাও কোনো আশা পেয়েছ? মনমথো বলল, না, আজ আলফ্রেড অ্যান্ড জ্যাকসন কোম্পানির বড়বাবুকে কেমন জব্দ করেছে সে কথাই ভাবছি। সাবিত্রী উৎসুক চোখে চেয়ে আছে দেখে মনমথো গল্পটা বলল। আরে না কামানো গাল আর খালি পা দেখে ব্যাটা তো কথাই বলতে চায় না। বলে, বেয়ারার কাজ নেই বাবু, অন্যত্র দেখো। চট করে বুদ্ধি খেলে গেল মাথায়। বললুম, বেয়ারার কাজ চাইনি স্যার, ক্লারিক্যাল। আমি 7 বছর সিমসান জোসেফের বাড়ির ক্লার্কের কাজ করেছি। আমার চেহারা আগাগোড়া দেখে নিয়ে চোখ নয় তো সারার যেন বুরুষ। বড়বাবু বললে, তুমি? বললুম, ভদ্রলোক স্যার, দস্তুর মতো আন্ডার গ্র্যাজুয়েট। জ্যাঠামশাই মারা গেছেন স্যার, তাই। সঙ্গে সঙ্গে মুখের ভঙ্গি বদলে গেল ব্যাটার। বললে, অসুচ কেটে যাক, একটা দরখাস্ত নিয়ে আসবেন, দেখি ছোট সাহেবকে বলে কিছু করতে পারি কিনা। মনমতো হো হো করে হাসতে লাগলো। নিয়ে যাও তবে দরখাস্ত। সাবিত্রী বলল, আরে সেইখানেই তো মুশকিল, দরখাস্ত কালই তো নিয়ে যেতে পারি। না হয় 2 আনা খরচ করে দাড়ি কামিয়ে বললাম, শ্রাদ্ধ শান্তি চুকে গেল স্যার, কিন্তু পা 2খানা মুড়ি কি দিয়ে? অনামিকা থেকে নিঃশব্দে বিয়ের আংটিটা খুলে সাবিত্রী মনমথোর হাতে দিল। মনমথো কিছু জিজ্ঞাসা করার আগেই বলল, কালই 1 জোড়া জুতো কিনবে তুমি। সাবিত্রী চায় না, না ঘেঁষতে না মিশতে, তবু কি কমলি মল্লিকা ছাড়ে? মনমথো বেরিয়েছে টের পেয়েছে কি এ ঘরে এসে বসবে, বিব্রত বেআব্রু করবে সাবিত্রীকে একটার পর একটা রঞ্জন রশ্মি প্রশ্নে। গায়ে যে বড় একটাও জামা রাখুনি সাবিত্রী। কুণ্ঠিত সাবিত্রী আরও জড়সড় হয়ে বসতে চেষ্টা করে বলে, বড় গরম মল্লিকাদি, গরম। হাসালে ভাই তুমি আমাকে। 4 দিন থেকে সামান্য বৃষ্টি, সেই সঙ্গে ঠান্ডা হাওয়া, আমরা রাত্রিরে চাদর দিয়ে গায়ে দিচ্ছি, তবু তোমার গরম বলো না। অবাক করলে ভাই, এ গরম তোমার বয়সের। মল্লিকার গলাটা টিপে ধরলে, নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেললে বুঝি রাগ যেত সাবিত্রীর, কিন্তু উপায় নেই। মুখ ফুটে কাউকে বলা যাবে না কিছু। গোপন ঘায়ের মতো লুকিয়ে রাখতে হবে এই দুঃখ, এই অনটন, যা অনশনের সদর। কিন্তু পুজ রক্তে ছেঁড়া কাপড়খানাও যে মাখামাখি হয়ে গেল, সাবিত্রী লুকোবে কি? মল্লিকা বলল, আজ দুপুরে একটু বেরোবো, ঘরখানার উপর একটু নজর রেখো। সেই কথাই তোমাকে বলতে এলুম। কোথায় যাবে? সাবিত্রী বলেনি, মল্লিকা নিজেই বলল, রেসে যাব ভাই। শশাঙ্করা খুব ধরেছে, সারাদিনের ধকল, শরীরে কি এত সয়? দম নিয়ে ফের বলল, তা শশাঙ্ক বাহাদুর ছেলে বলতে হবে, জিতিয়ে দেবে কিন্তু তোমাকে ঠিক। 5 টাকায় 500, সেই যে ম্যাজিক আছে না,
ধুলো মুঠো সোনা হয়ে যায়। এ তাই, 5 টাকায় 500 মল্লিকাদি, ওই কথার কথা। তা তেমন তেমন ঘোড়া মিললে হয় বই কি। আর 3 টোটের খেল মেলাতে পারলে তো কথাই নেই, রাতারাতি বড় মানুষ। সাবিত্রীর চোখ দুটো জ্বলছিল। মল্লিকা বলল, অবাক হয়ে চেয়ে আছো যে? সাবিত্রী শুকনো গলায় বলল, এমনি। কিন্তু মল্লিকা বেরিয়ে যেতেই সাবিত্রী চালের হাঁড়িতে হাত দিল। বেরোলো টিনের একটা কৌটো। সেই কৌটোর মধ্যে ন্যাকড়ার একটা পুঁটুলি। গিট খুলতে ছড়িয়ে পড়ল পয়সা, সব শুদ্ধ 5 আনা। মনমথর চাকরি হলে কালীঘাটে পুজো দেবে বলে কবে যেন সাবিত্রী আলাদা করে রেখেছিল। মল্লিকার তখনও সাজগোজ সারা হয়নি। সাবিত্রী গিয়ে দাঁড়ালো। আঁচল লোটোচ্ছে মাটিতে। মল্লিকা তখন কণ্ঠায় ঘাড়ে কনুই অবধি পাউডার মাখছে। ফিরে তাকিয়ে বলল, কি ভাই? সাবিত্রী অনেকক্ষণ কিছু বলতে পারল না। তারপর সংকোচে জয় করে নিচু গলায় বলল, কম পয়সায় রেশ খেলা যায় না মল্লিকাদি। মল্লিকার চোখে মুখে কৌতুক ছড়িয়ে পড়ল। কত পয়সাও কম ভাই? এই ধরো 5.25 আনা। 5.25 আনা কেন? 5 আনাতেই খেলা চলবে। আমার চেনা বুকি আছে। কত? তুমি খেলবে? কুণ্ঠিত কাপা হাতে সাবিত্রী মল্লিকার হাতে 5 আনা গুঁজে দিল। মল্লিকা বলল, ঘোড়া? সাবিত্রী বলল, ওসব আমি বুঝিনি। তোমার যা ভালো মনে হয় করো মল্লিকাদি। সেই 5 আনা সুদে আসলে ফিরে এলো কিন্তু। মল্লিকা বলল, তোমার ভাগ্য ভালো সাবিত্রী। আমরা এলোমেলো খেলে ফতুর, কিন্তু তোমার নামে যেটা ধরলুম সেটাই বাজে নিলে। তবে পেমেন্ট ভালো হয়নি, নামি ঘোড়া কিনা। 5 আনায় পেয়েছো 8 আনা। আমার সেই ভালো মল্লিকাদি। সাবিত্রী আঁচল বাঁধতে বাঁধতে বললে। চায়ের সঙ্গে ফুলরি বেগুনির দেখে মনমতো অবাক হলো। পয়সা পেলে কোথায় তুমি? যেন কতই রহস্য। সাবিত্রী এমন ভঙ্গিতে হাসল। চাকরির দরখাস্ত লিখে লিখে আর জবাব না পেয়ে পেয়ে মেজাজ আজকাল সর্বদাই তিরিক্ষি মনমথর। স্ত্রীর কাছেও জবাব না পেয়ে চটে গেল। রোজগার করেছো নাকি? তবু হাসল সাবিত্রী। যদি বলি তাই। ঠাট্টা কটু গলায় মনমথ বলে, আশ্চর্য হব না, জলজেন্ত আদর্শ যখন পাশেই রয়েছে। কথার ধরনে সব উৎসাহ মিয়ে গেল সাবিত্রীর। তবু মনমথকে সব কথা খুলে বলতেই হলো। অন্ধকার ঘরে মনমথর মুখ গম্ভীর বলল, এও তো এক হিসেবে তোমার রোজগারই। ছি। তোমাকে বলিনি সাবিত্রী, ওসবে কাজ নেই। না খেয়ে থাকবো সেও স্বীকার। তবু তোমার উপার্জনে খেতে চাইনি। কার্তিক মাসের গোড়াতে সাবিত্রী বাপের বাড়ি গেল। ইচ্ছে ছিল না, শুধু মনমথর পেড়াপিড়িতে। সাবিত্রী বারবার বলেছে, আমার কিছু ক্ষতি হবে না দেখো। তাছাড়া আমাদের এখন এই দুঃসময় চলছে, কার কাছে তোমাকে রেখে যাব? মনমতো বলেছে, সে ভাবনা ভাবতে হবে না তোমাকে। এই অবস্থায় এত খাটুনি সহ্য হবে না। তার উপর পেট ভরে দুবেলা খেতেও পাও না। শেষ পর্যন্ত একটা বিপদ বাঁধাবে। আর কদিনের জন্যই বা? তোমার হিসেব মতো তো আর 5.5 মাস। কিন্তু ঠিক 25 দিনের মাথায় সাবিত্রী ফিরে এলো। ফ্যাকাশে সাদা কাঠি, কণ্ঠার হাড় ঠেলে উঠছে, পেট চুপসে ছুঁয়েছে পিঠ। মল্লিকা বলে, ছেলে কোলে করে আসবে ভেবেছিলাম, তাই কি চেহারে নিয়ে এলে ভাই? সাবিত্রী বলল, ও 70 না এসে ভালোই হয়েছে মল্লিকাদি। এলে খাওয়াতাম কি। কি হয়েছিল রে? কিচ্ছু না, শরীরটা এখান থেকে খারাপ নিয়ে গিয়েছিলাম তো। রোজই ঘুষঘুষে জ্বর হতো। ওখানে গিয়ে কলতলায় মাথা ঘুরলো একদিন, ব্যাস। শরীরটা 2 দিন থেকে একটু সেরে এলেই পারতে। সাবিত্রী চুপ করে রইল। ওর মতো দিন কতক ঘোরাঘুরি করছে, ব্যবসা করছে বলে। বাপের বাড়ি যাওয়ার আগে সাবিত্রী শুনে গিয়েছিল এক বন্ধুর প্রেসের সঙ্গে বন্দোবস্ত করেছে মনমতো কাজ দিলে কমিশন। লক্ষ্মীর কৌটো কুড়িয়ে কাঁচিয়ে বেরিয়েছিল 5 টাকা, খুদ বিক্রি করে আরও 1.5 টাকা। একটা ট্রামের মান্থলি কিনেছিল মনমতো। একদিন দুপুরে মনমতো খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়েছে দেখে সাবিত্রী বলল, কি গো, আজ কাজে যাবে না? মনমতো হাই তুলে বলল, ধুর, শুধু ঘোরাঘুরি, শরীরটাই মাটি। কাজ দিতে পারোনি তোমার বন্ধুর প্রেসে? দিয়েছি তো। মনমতো খাটের নিচে রাখা লিটার হেডের স্তূপ দেখিয়ে বলল, ওগুলো দেখতে পাওনি? চক্রবর্তী অ্যান্ড দত্ত অর্ডার সাপ্লায়ার্স। কোন কোম্পানি? কোম্পানি আমি নিজেই। দত্ত নামটা নিয়েছিলাম মন গড়া, শুধু একটা নাম যেমন ন্যাড়া ন্যাড়া শোনায় বলে।
ওগুলো কাল শের দরে বেচে দিও। আরেকটা কাজের কথা অনেক দূরে গিয়েও হলো না। কোনো একটা ফার্মের ট্রেড রিপ্রেজেন্টেটিভ, কলকাতার বাইরে যেতে হবে, মাঝে মাঝে 100 টাকা মাইনে, রাহা খরচ, উপরন্তু বিক্রির উপর 2% কমিশন। সে অফিসের মাঝারি একজন কেরানিকে পান খেতে কিছু হাতে গুঁজেও দিয়ে এসেছিল। নির্দিষ্ট দিনে দেখা করতে গেলে মনমতো ফিরে আসতে হলো। সাবিত্রী বলল, হলো না। মনমতো বলল, জোচ্চোর শালা জোচ্চোর, 500 টাকা জমা রাখতে চায়। আরে তোমার মাল নিয়ে কি সরে পড়তাম আমি? এটুকু বিশ্বাস করতে পারিস না? মনমতো বলতে বলতে এমন উত্তেজিত হয়ে উঠল যেন সাবিত্রী জমিয়েছে জামিনের টাকা চেয়েছে, যেন সাবিত্রী ওকে বিশ্বাস করতে পারেনি। অন্য লোক নিয়েছে ওরা। আরে আরে সেই কথাই তো বলছি। যাকে নিয়েছে সে আবার আমার চেনা, প্রভাস গাঙ্গুলি। যেদিন বিয়ে করেছে কিনা সেদিন বিয়ে করছে কিনা নগদ দিয়েছিল 6,000, বলা মাত্র 500 টাকা দিয়ে দিল। কোনো কারণ নেই, তবু সাবিত্রী মাথা নিচু করল। ওর বাবা শুধুমাত্র শাখা সিঁদুরে কন্যা সম্প্রদান করেছিল। সেই আফসোসেই মনমতো করছে না তো এতদিন পরে। কোলে একটা আসবার পরে, এমনকি আরও একটা নষ্ট হয়ে যাওয়ার পরে। শাক দিয়ে মাছ ঢাকা যায়, কিন্তু শাক ঢাকবে কি দিয়ে? আর মল্লিকা এমন সামনাসামনি এসে দাঁড়িয়েছে যে লুকোবার উপায় নেই। মল্লিকা বললে, এত শীঘ্রই আজ খেতে বসেছো ভাই? পাতে শুধু কলমি শাক সেদ্ধ আর কয়েক দানা মাত্র ভাত। অন্যদিন হলে সাবিত্রী তাড়াতাড়ি জল ঢেলে দিত থালায়, কিংবা বলতো, আজ তোমার ভগ্নিপতি তাড়াতাড়ি কাজ ছিল দিদি, বাজারটাও করে যেতে পারেনি। তা আমারও শরীরটা ভালো নেই, দুটো দাঁতে কাটছি শুধু। নিজের ঘরে গিয়ে ছোট্ট একটা বাটিতে মাছের ঝোল নিয়ে ফিরে এলো মল্লিকা। একটু চেখে দেখবে ভাই, নুন দিয়েছি কিনা বুঝতে পারছি না। অত্যন্ত সহজ ছল। অন্যদিন হলে অপমান বোধ করত, মল্লিকাকে ফিরিয়ে দিত, কিন্তু আজ কি হলো? সাবিত্রীর চোখ দুটো জলে ছলছল করে উঠল। কত ভুল না করে মানুষ, কত অকারণে একে অপরকে ঠেলে রাখতে চায় দূরে। পাশের ঘরের এই মেয়েটিকে যেন বরাবর অপছন্দ করে এসেছে সাবিত্রী। ওর কাছে আসল পরিচয় লুকিয়ে রাখতে চেষ্টা করেছে বলে। অকস্মাৎ সাবিত্রীর মনে হলো, সেও তো মল্লিকার কাছে কম কথা লুকোয়নি। মল্লিকা গোপন করতে চেয়েছে ওর কলঙ্কের কুলো, সাবিত্রী ওর অভাবের ফুটো কলসি। এতদিন পরে সাবিত্রী প্রথম অনুভব করলো একই পৈঠায় দাঁড়িয়ে আছে দুজন। বুক ঠেলে খানিকটা লবণাক্ত কান্না ছাপিয়ে এলো সাবিত্রীর চোখে। সেদিন সাবিত্রী একটা অসম সাহসিক কাজ করল। তেমন কিছু রোদ নেই, তবু চোখ দুটো গরম, কান ঝাঁঝা করছে। অনভ্যস্ত পায়ে বারবার জড়িয়ে যাচ্ছে শাড়ি। ধার করা স্যান্ডেলটার স্ট্র্যাপ যেন চামড়া কষে ধরেছে। একা পথ চলার অভ্যেস নেই, ভয় ছিল ঠিক চিনতে পারবে কিনা। মল্লিকা ভালো করে বুঝিয়ে দিয়েছিল, বিশেষ অসুবিধা হলো না। ঘড়িতে দেখল তখনও সিনেমা শুরু হতে 15 মিনিট দেরি। ধপ করে একটা কৌচে বসে পড়ল সাবিত্রী। মল্লিকার দেওয়া গন্ধ রুমালে মুখের ঘাম মুছল। কিছুই লুকোয়নি আজ মল্লিকার কাছে। মনমথর চাকরি না থাকার কথা, অভাবের কথা, উপোস দেওয়ার কথা, সব অহংকার অভিমান জলাঞ্জলি দিয়ে বলেছে, তোমার পায়ে পড়ি মল্লিকাদি, যা হোক একটা কাজ জুটিয়ে দাও। নিজের জন্য ভাবি না, কিন্তু চোখের উপর মেয়েটা শুকিয়ে মরে যাচ্ছে, সহ্য হচ্ছে না। কি কাজ করবে তুমি? তাই তো, কি কাজ? না জানি ভালো লেখাপড়া, না সেলাই। টিচার হতে পারবো না, নার্স না, দর্জি না। কথাবার্তায় তুখর নয় যে টেলিফোনে কাজ নেব। অসীম প্রয়াসে সংকোচ জয় করে সাবিত্রী বলেছে, আচ্ছা সেদিন যে কাজটার কথা বলেছিলে সেটা হয় না? সেই যে সিনেমায় ছোট্ট একটা পার্ট মায়ের। শশাঙ্কবাবুকে একটিবার বলে দেখো না মল্লিকাদি। অনেকক্ষণ চুপ করে ছিল মল্লিকা, দাঁত দিয়ে সুতো কাটতে কাটতে কি যেন ভাবলো, তারপর বলল, আমি বললেও হবে, কিন্তু তার চেয়েও একটা সহজ উপায় আছে। কিন্তু সে কি তুমি রাজি হবে ভাই? রাজি? হাসতে গিয়েও চোখ দুটো ভরে গেল সাবিত্রীর। ভিখিরির আবার বাজবিছাড়। আমার কিছুতেই ভয় নেই মল্লিকাদি, তুমি বলো। মল্লিকা বলল, সাবিত্রী এত যে আগ্রহ দেখিয়েছিল, তবু প্রথমটা কোনো কথা বলতে পারল না। মল্লিকা জোর দিয়ে বলল, অন্যায় কিছু করতে বলছি না, শুধু পাশে গিয়ে বসবে। আমার নামে টিকিট তো কেনাই আছে। আমি জোর করে বলছি সাবিত্রী, আমি বললে যা হতো তার চেয়ে 10 গুণ ফল হবে। নিজের কাজ নিজেই গুছিয়ে নিতে হয় ভাই।
কি সম্মোহন ছিল মল্লিকার অকম্প স্বরে। অপলক চোখে সাবিত্রীর অন্তঃস্থল অবধি কেঁপে উঠল। কুয়োর গভীর তলদেশে নির্জীব একটা কণ্ঠ যেন ভেসে উঠল, বেশ, আমি রাজি মল্লিকাদি, টিকিটখানা দাও। তারপর চলে এসেছে এই ছায়ালোক বায়োস্কোপে। মনমথে বেরিয়ে গেছে, তার অনুমতি দেওয়ার অপেক্ষা পর্যন্ত করেনি। আলো নেভার সঙ্গে সঙ্গে শশাঙ্ক পাশে এসে বসল। গদি আসনে সারা শরীর কেঁপে উঠল সাবিত্রীর। জড়সড় হয়ে বসল। বিস্মিত শশাঙ্কই প্রথম কথা বলল, আপনি? মল্লিকাদির শরীর খারাপ, আসতে পারল না। টিকিটটা নষ্ট হবে তাই আমাকে। অন্ধকার ঘরে পর্দার উপরে ততক্ষণে ছবির নড়াচড়া শুরু হয়ে গেছে। কি কথা বলছে ওরা? প্রেক্ষাগৃহে এখনো তুমুল হাসি, কখনো স্তব্ধতা। সেদিকে তো চোখ নেই সাবিত্রীর, সেদিকে কান নেই। গলা শুকনো, দেহ আড়ষ্ট, চোখে জ্বালা। এই বুঝি নিরালোকতার সুযোগে এগিয়ে এলো একখানি রোমশ হাতের ছোবল। এই বুঝি ওর কোমর জড়িয়ে ধরল একটা দুঃসাহসী লালসা। যতবার শশাঙ্ক নড়ে চড়ে বসলো ততবার ভয়ে অন্যদিকে সরে গেল সাবিত্রী। কতবার যে পাশের হাতলে অন্যমনস্ক হাত রাখলো, কতবার যে তুলে নিল, হিসেব নেই। একবার খসখস করে উঠল, মনে হলো শশাঙ্কর বাঁ হাত কি যেন খুঁজছে এদিকে। প্রাণপণ প্রয়াসে শরীরটাকে শক্ত করলো সাবিত্রী, মনটাকে প্রস্তুত করলো। এমন সময় ফস করে আলো জ্বলে উঠল। আর চোখে চেয়ে সাবিত্রী দেখল শশাঙ্ক একটা সিগারেট ধরিয়েছে। বাঁ ধারের পকেটে এতক্ষণ দেশলাইয়ের বাক্স খুঁজছিল। বুকের ভেতর থেকে রুমাল বার করে সাবিত্রী সন্তর্পণে কপালের ঘাম মুছল। বিরতির আলো জ্বলতে উঠে গেল শশাঙ্ক। একটু পরে দুটো আইসক্রিম নিয়ে এলো। একটা সাবিত্রীর হাতে দিয়ে বলল, কেমন লাগছে? ঘাড় কাত করে সাবিত্রী অস্ফুট স্বরে কি বলল নিজেই শুনতে পেল না। বুঝতে পারছেন? প্রোগ্রাম কিনে দেবো একটা? সাবিত্রী বলল, না। কি অসুখ হয়েছে মল্লিকার? প্রথমত খেয়ে সাবিত্রী বলল, বেশি কিছু না, এই 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 মাথা ধরেছে আর কি। আবার আলো নিবল। আবার সেই ছাই ছাই ফিকে অন্ধকার। পর্দায় মুখের ছবির অবিরত গতি, সেই দমবন্ধ ভয়, ঘাম ঘাম অস্বস্তি। কিছু বুঝলো না সাবিত্রী, বুঝতে চাইল না। পালা করে হাতলে হাত রাখলো, তুলে নিল, সরে বসলো, সরেও এলো। বারবার একটা অগ্রসর পুরুষ হাতের স্পর্শ কল্পনা করে নিজের হৃৎপিণ্ডের ধক ধক শব্দ শুনল। শেষবারের মতো আলো জ্বলতে সব লোক একসঙ্গে উঠে দাঁড়ালো। যন্ত্রচালিতের মতো সাবিত্রীর অনুসরণ করলো শশাঙ্ককে। বাইরে আসতে 5 মিনিটের বেশি লাগলো। শশাঙ্ক বলল, কিছু খাবেন? না। বলতে গিয়েও সাবিত্রী কিছু বলতে পারল না। ওর কথা বলার ক্ষমতাই লোপ পেয়েছে। পর্দা ঠেলে একটা ছোট কামরায় বসলো দুজনে। শশাঙ্ক বলল, কি আনতে বলবো? অস্বচ্ছন্দ শুকনো গলায় সাবিত্রী কোনোমতে বলল, 1 গ্লাস জল। শুধু জল? তা কি হয়? শশাঙ্ক কিছু খাবারও ফরমাশ করলো। যতক্ষণ সিনেমার মধ্যে ছিল ততক্ষণ সাবিত্রী লক্ষ্য করেছে, ভয় করেছে শশাঙ্কর হাত দুখানাকে। এবারে খাবারের টেবিলের তলার দিকে নজর পড়ল। মিহি গিলে কোঁচড়া সুরের মতো লম্বা করে একজোড়া চকচকে কালো নিউ কাটের গন্ধ শুকছে। সেই মজমজ জুতো। সাবিত্রী কাঁপল। পা দুখানার নিম্নতম প্রান্ত অবধি শাড়িতে ঢেকেও স্বস্তি হলো না। টেনে নিল চেয়ারের নিচে। তবু যেন চোখ বুঝে অনুভব করলো আরেক জোড়া পা নিঃশব্দে গুটি গুটি এগিয়ে আসছে। নতুন স্যান্ডেলের ফিতেই পায়ের পাতায় যেখানটা কেটে গিয়ে জ্বালা করছে, তার উপরে সাবিত্রী যেন বারবার কঠিন একজোড়া নিউ কাঠের চাপ অনুভব করলো। শশাঙ্ক বলল, আপনার বুঝি সিনেমা দেখার অভ্যেস নেই? এতক্ষণে সাবিত্রী সম্বিত ফিরে পেল। হঠাৎ মনে পড়লো আসল কাজই বাকি রয়ে গেছে, যে জন্য এত আয়োজন করে আসা। সেই কথাই বলা হয়নি শশাঙ্ককে। বলল, না। আপনি খুব দেখেন না? আমাকে তো দেখতেই হয়, আমি সিনেমায় কাজ করি, জানেন না? ফুরিয়ে যাচ্ছে সময়। চায়ের পেয়ালায় শশাঙ্ক চুমুক দিচ্ছে। আস্তে আস্তে একটু পরেই বিল নিয়ে এসে দাঁড়ায় বয়। যা বলবার আছে সাবিত্রীর এই বেলা। তবু কি সোজাসুজি বলতে পারলো? প্রথমে জিজ্ঞাসা করলো স্টুডিও সম্বন্ধে খুঁটিনাটি অনেক খবর, কেমন করে তোলা হয় ছবি, কথা গাঁথা হয় কি করে। তারপর শুনতে চাইলো কি কি ছবি উঠেছে এখন। শশাঙ্ক বলল, একখানা মোটে, তাও কাজ এগোচ্ছে না, বাজার খারাপ, বারবার মার খেয়েও এ ব্যবসা থেকে পিছিয়ে যাচ্ছে সবাই। নিজে থেকে শশাঙ্ক প্রস্তাব করবে সে আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে মিলিয়ে যাচ্ছে। বিল চুকিয়ে দিতে শশাঙ্ক 5 টাকার একখানা নোট দিয়েছে। খুচরো পয়সা এখনই ফেরত নিয়ে আসবে বয়। আর সময় নেই। মরিয়া হয়ে সাবিত্রী বলল, মল্লিকাদি বলছিলেন আপনাদের ছবিতে নাকি একটা পার্ট খালি আছে, লোক খুঁজছেন আপনারা। স্মিত চোখ দুটির উপরে শশাঙ্কর ভ্রুজোড়া সন্নিহিত হয়ে এলো। মল্লিকা বলেছে আপনাকে? কবে? কিছুদিন আগে। জলে নেমে আর শীত নেই সাবিত্রীর। মাথা নিচু করে বলে যেতে লাগলো,
আমাদের বড় অভাব শশাঙ্কবাবু, তাই ভাবছিলাম আমি যদি আমাকে যদি সিগারেট বার করে দেশলাইয়ের বাক্সে সজোরে বারবার ঠুকলো। শশাঙ্ক বলল, বড্ড দেরি হয়ে গেছে সাবিত্রী দেবী। মল্লিকাকে যখন বলেছিলাম তখন স্বাভাবিকভাবে মায়ের পাঠ করতে পারে এমন একজনকে খুঁজছিলাম আমরা। তা কাজ চালান গোছের একজনকে দিয়েই সেরেছি। সে বই তো তোলা হয়ে গেছে, এখন মুক্তি প্রতীক্ষায় আছে। সাবিত্রী বিবর্ণ হয়ে গেল, তবু শেষ বাজি ধরার মতো সুরে বলল, আপনাদের নতুন ছবিতে কোনো পাঠ খালি নেই? আছে, কিন্তু মায়ের পাঠ তো নেই। একটা হিরোইন খুঁজছি আমরা। কিন্তু সাবিত্রীর মাথা থেকে পা অবধি একবার চোখ বুলিয়ে নিয়ে শশাঙ্ক বলল, কিন্তু ক্ষমা করবেন সাবিত্রী দেবী, সে পাঠ আপনাকে দিয়ে বোধহয় হবে না। শশাঙ্কর চোখে নিজের চেহারার ছায়া স্পষ্ট দেখতে পেল সাবিত্রী। লজ্জার জোয়ারের সমস্ত রক্ত এসে জড়ো হলো মুখে। পরমুহূর্তের ভাঁটায় আবার সব শুকিয়ে কাগজ সাদা হয়ে গেল। চুল উঠে যাওয়া প্রশস্ত কপাল, কালো রেখার পরিখার আড়ালে বসে যাওয়া দুটি নিষ্প্রভ চোখ, গালের উঁচু হাড়, প্রকট কণ্ঠাস্থি, শিরা বেরোনো লিকলিকে হাত, সমতল বুকের কবরের দুটো বোটা স্তনের এপিঠাভ। এ চেহারা হিরোইনের সাজে না। এ কথা শশাঙ্ক চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে খেয়াল হলো। এ আশ্চর্য। শশাঙ্ক বলল, আমি অত্যন্ত দুঃখিত, এবার কিছু করতে পারলাম না, তবে আপনার কথা আমার মনে থাকবে। পরের ছবিতে যদি সুবিধা হয় খবর দেব। একটা গাড়িও করে দিতে চেয়েছিল শশাঙ্ক, সাবিত্রী নেয়নি। দ্রুত পায়ে ফিরে আস্তে আস্তে দোকানের ঘড়িতে সময় দেখে ভয়ে বুক শুকিয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে কখন, খুকি হয়তো উঠে যাবে, খুব কান্নাকাটি করছে। মনমতো নিশ্চয়ই বাড়ি ফিরছে অনেকক্ষণ। সাবিত্রীকে না দেখে ওর মুখ কালো হয়ে গেছে। আজ আর রক্ষে নেই। মনশ্চক্ষে সাবিত্রী দেখতে পেল দাঁতে ঠোঁটে চেপে মনমতো ঘরময় পায়চারি করছে, দুহাত পিছনে মুষ্টিবদ্ধ। সাবিত্রীকে দেখে কি করবে মনমতো? মুখের উপর দরজা বন্ধ করে দেবে, বার করে দেবে গলা ধাক্কা দিয়ে? ওর হুকুম না নিয়ে বাড়ির বাইরে পা বাড়ানোর অপরাধের জন্য চেঁচামেচি কেলেঙ্কারি করবে? ঝোঁকের মাথায় বাড়ি থেকে বেরিয়েছিল যখন, তখনই সব সম্ভাবনার কথা একবারও মনে হয়নি। সর্বনাশ হতে হলে মেয়ে মানুষের মতো কত মতিচ্ছন্নই না হয়। দরজা খোলাই ছিল। খোকিকে বুকের উপর শুয়ে মনমতো ছড়া শুনিয়ে শুনিয়ে ঘুমাম পাড়াচ্ছে। দেয়ালের দিকে মুখ ফুরিয়ে সাবিত্রী কাপড় ছাড়লো, তখনও বুকের মধ্যে ঢিপঢিপ করছে। সিনেমা ভাঙলো? কী জবাব দেবে বুঝতে না পেরে সাবিত্রী চুপ করে রইল। মনমতো হাসি মুখে বলল, আরে জানি জানি, এসে দেখি তোমার মল্লিকাদি খোকিকে ল্যাবেনচোস বিস্কুট দিয়ে ঠান্ডা করছে, ওর কাছেই শুনলাম। পরম প্রশান্ত মনমথর মুখ, কি নিরুত্তাপ কণ্ঠ। পায়ের নখ দিয়ে মেঝে ঘষতে ঘষতে লাগলো সাবিত্রী। এর চেয়ে মনমতো সোজাসুজি ধমক দিল না কেন? এই নিষ্ঠুর বিদ্রুপের চেয়ে আঙুল দিয়ে গলা টিপিলে ধরলেও ভালো হয়। মনমতো বলল, ভালো ভালো, জুজু বুড়ি হয়ে না থেকে নিজের পথ নিজে দেখছো, খুব ভালো। নিচু স্বরে বলল, তা সুবিধে হলো কিছু? শশাঙ্ক কিছু বলল? কি বলবে? এই ধরো কাজের কথা, কত রকম জানাশোনা ওদের। তোমাকে একটা কাজ তো জুটিয়ে দিতে পারতো, তা তুমিও কিছু বললে না। না। হঠাৎ সোজা হয়ে মনমতো বিছানায় উঠে বসলো। কঠিন গলায় বলল, তবে গিয়েছিলে কেন? নিজের দরকারের কথা ভালো করে না বললে লোকে বুঝবে কেন? অত ইনিবিনি কথা বলার অভ্যেস আমার নেই। মনমতোর বুঝি ধৈর্যচ্যুতি ঘটল। অভ্যাস নেই, নেকি কুচি খুকি, নাক টিপলে দুধ গলে না? কিসে নিজের ভালো হয় তাও বোঝো না? শান্ত স্বরে সাবিত্রী জিজ্ঞেস করলো, কিসে? সে কথার জবাব না দিয়ে মনমতো বলল, শশাঙ্ক তোমাকে বাড়িতেও পৌঁছে দিতে চাইছিল না? চেয়েছিল, আমি রাজি হইনি। চেয়েছিল, রাজি হওনি? সাবিত্রীর কথাটারই প্রতিধ্বনি করে মনমতো মুখ ভেঙচে উঠল। রাজি হওনি কেন? হলেই কি মান থাকতো তোমার? মান ধুয়ে জল খাও, পেট ভরবে? তীব্র স্বরে মনমতো বলল, কি ক্ষতি হতো তোমার শশাঙ্ক যদি গাড়ি করে বাড়ি পৌঁছে দিত? পলক পড়ছে না, মণি দুটো জ্বলছে মনমতোর। সেই অগ্নিদৃষ্টির সঙ্গে চোখ মেলাতে গিয়ে সাবিত্রী চমকে উঠল। এতক্ষণে বুঝতে পেরেছে মনমতো ঠাট্টা করছে না, সত্যি বুঝে সে চেয়েছিল সাবিত্রী শশাঙ্কর সঙ্গে এক মোটরে আসুক, একটু ছোঁয়াছুঁয়ির ঘুষ দিয়ে কাজ হাসিল হোক। মনমতো বলে যেতে লাগলো, ওরা আমুদে লোকে একটু ফুর্তি চায়, খুশি হলে উপকারও করে, সূচিবায়ুর বাড়াবাড়ি করে সব মাটি করলে। ছুটে গিয়ে সাবিত্রী হাত চাপা দিয়ে দিল মনমথোর মুখে, তোমার পায়ে পড়ি, চুপ করো। বলে আর অপেক্ষা করলো না। টলতে টলতে পাশের ঘরে এসে মল্লিকার বিছানার উপর উপুড় হয়ে পড়ল। মল্লিকা পাশে এসে বসলো তাড়াতাড়ি। কি হয়েছে সাবিত্রী, এমন করছো কেন? জবাব শোনা গেল না। উপস্থিত কান্নার রোধে প্রাণপণ প্রয়াসে সাবিত্রীর কণ্ঠে বিকৃত হয়ে গেছে। ওর পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে মল্লিকা বলল, কি হয়েছে ভাই, আমাকে খুলে বলো। সিনেমায় না জানিয়ে গিয়েছিল বলে কি খুব বকেছে মনমতোবাবু? মাথা নেড়ে সাবিত্রী জানালো, না। তবে? কানের কাছে মুখ নামিয়ে মল্লিকা ফিসফিস করে বলল, তবে বুঝে সিনেমার হলে শশাঙ্ক বেশ কিছু বাড়াবাড়ি করেছে? বালিশে মুখ ডুবিয়ে সাবিত্রী তেমনি মাথা বানল, তাও না। তবে? এ তবে এর জবাব পেল না।
ফুঁপিয়ে ফুঁপিয়ে একটানা কেঁদেই চলেছে সাবিত্রী। কি করে বোঝাবে কোথায় কাঁটা? এতদিন নিশ্চিত বিশ্বাস ছিল শশাঙ্কর কাছে অন্তত ওর শরীরটার মূল্য আছে, আর মনমথর কাছে ভেতরের মানুষটার। মল্লিকাকে কেন? কাউকে কোনো দিন বলা যাবে না কত বড় দুটো ভুল আজ একদিনে ভেঙে গেছে। ধন্যবাদ।